সিদ্দিক, তুমি ইদানিং এরকম করছো কেন? সব অফিস থেকে ফিরতেই স্বীয় স্ত্রীর মুখে এমন কৈফিয়ত চাওয়াটা ঠিক মনে নিতে পারল না সিদ্দিক। বিরক্ত ভাব প্রকাশের ক্ষেত্রে বলল, কাজ ছিল তনু। তনুজা সরু চোখে তাকিয়ে রইল। সিদ্দিক পরনের ব্লেজারটি খুলতে লাগলো। তখনই কানে এলো তনুজার স্থির প্রশ্ন, কই আগে তো এত কাজ থাকতো না? সিদ্দিক তনুজার দিকে তাকালো না, কেবল বলল, এই প্রজেক্টটা কমপ্লিট হলেই প্রমোশন পাবো, তাই অনেক ধকল যাচ্ছে আমার উপর দিয়ে। সারাদিনের এই এত কাজের প্রেশারে সত্যি আমার মাথাটা ঠিক নেই তনু, প্লিজ একটু রেহাই দাও। তা ছিল ভঙ্গিতে হাসল তনুজা। ওহ, আমাকে এখন বিরক্ত লাগছে। তনু, ভুল বুঝো না প্লিজ। আচ্ছা, পরে কথা বলি এসব নিয়ে। না, যা কথা হবার এখনই হবে। স্বাভাবিকের চেয়ে উচ্চ স্বর সচরাচর তনুজা এমন করে না, তাই সিদ্দিক খানিকটা বিচলিত হলো। তরিতে দরজার দিকে তাকিয়ে দেখল সেটা ভিড়িয়ে রাখা। তনুজা যেভাবে কথা বলছে তাতে বাইরে থেকে শোনা যাবে, তারপর বাড়ির সবাই এক টানায় এখানটায় চলে আসবে। এত রাতে এরকম নাটক সিদ্দিক চাইছে না বলেই শান্ত গলায় তনুজাকে বলল, একটু আসতে বলো তনুজা, আম্মা আব্বা শুনতে পাবে। আগের চেয়ে কণ্ঠের তেজ বাড়ল তনুজার। পাক, শুনতে পাক না, তুমি আমার প্রশ্নের জবাব দাও। অসাড় হয়ে এলো সিদ্দিকের হাত পা। থমথমে মুখে শেষবারের মতো আরও একবার অনুরোধ করে বসল, প্লিজ তনুজা, একটু থামো, রাত অনেক। তনুজা চিৎকার করেই গেল, কেন থামবো আমি, কেন থামবো? কি শুরু করেছো তোমরা? আমাদের সংসারটার এই 3 বছরে কখনো এরকম করেছো তুমি যেরকমটা ইদানিং করছো? কেন করছো? কি হয়েছে খুলে বলো আমায়, বলো না। নিজেকে ঠিক রাখতে পারলো না সিদ্দিক। গলার স্বর উঁচুতে তুলে সেও বলল, কি করেছি, কি অন্যায় করেছি? ভালো করে বলা কথা কানে যায় না? বলছি এসব নিয়ে পরে কথা বলবো, পরে কথা বলবো, তাও তোমার হচ্ছে না? এই রাত করে সিক্রেট না করলে চলতো না? সিদ্দিকের কড়া কথায় তনুজার চোখ ছলছল করে উঠল। বেশি আদরের ফল এটাই। মেঘের ঘন ঘন ডাক, সেই সাথে হুট করে বৃষ্টির আগমন। জানালা খোলা, তা দিয়ে বৃষ্টির ছিটে ঘর ভিজাচ্ছে। ওদিকে মাথা ব্যথা নেই তনুজার, সে তো এক দৃষ্টে সিদ্দিককে দেখতে ব্যস্ত। বাতাসের বদলতে তার শাড়ির আঁচলটা এদিক ওদিক দোল খাচ্ছে। খোপা ছেড়ে বেরিয়ে আসা সামনের কগাছে চুল মুখের উপর লুটে পড়ছে। সে তা সরানোর ইচ্ছেও পোষণ করল না। বিস্ময় প্রকাশ করে বলল, সিদ্দিক, আমাকে কি তোমার আর ভালো লাগে না? মানে অন্য কোথাও? বোধ হয় পৃথিবীর সবচেয়ে অযৌক্তিক প্রশ্নগুলোর মাঝে একটি এটাই। সিদ্দিক জবাব দেওয়ার ভাষা হারিয়ে ফেলল। কতটা নিচু মনের ভাবনা থেকে তনুজা প্রশ্নটি করতে পেরেছে সিদ্দিক ভেবে কুল পেল না। কয়েকটা প্রলম্বিত শ্বাস ছেড়ে নিজেকে না চাইতেও আর একবার শান্ত স্থির করে বলল, তনুজা, তোমার মাথা ঠিক নেই, উল্টাপাল্টা বকছো। মাথায় পানি দিয়ে এসো যাও। তনুজা নিজ জায়গায় অটল, এক চুলো নড়ল না। নিজের শেষ কথাটির রেশ টেনে বলল, কাউকে ভালো লাগলে জানিয়ে দাও আমায়, চলে যাব আমি। অবিশ্বাস্য নয়নে তাকিয়ে সিদ্দিক শুধালো, কই যাবে? তনুজা চোখে চোখ রেখে বলল, যার প্রয়োজনীয় কাজটি সত্যি করেছো তুমি। কি যাতা বলছো? যাতা বলছি না, বলো তুমি কাকে ভাল লাগে? আমি পুরনো হয়ে গেছি তাই না? আমাকে তো ভাল লাগবেই না। তনুজা, চিল্লাবে না সিদ্দিক, তুমি আমার মন নিয়ে খেলছো, আমাকে দিয়ে আর হচ্ছে না তোমার, তাই তো এই জন্যই বাড়ি ফেরার তাড়া থাকে না। আজ তোমার ফোন দেখেছি আমি। থমকে গেল সিদ্দিক। ফোন দেখেছো মানে? এক প্রকার উদ্ভ্রান্তের মতো করছে তনুজা। একদম সিদ্দিকের মুখোমুখি দাঁড়ালো। অস্থির চিত্তে সে এবার সরাসরি মোদ্দা কথায় এলো, তোমার সাথে আশার অ্যাফেয়ার চলছে সিদ্দিক, অস্বীকার করবে না। অবুঝকে বুঝতেও যায়, কিন্তু যে নিজ থেকে সব আগে ভাগে ভুল বুঝে এবং সেই ভুলটাকে ঠিক ভেবে আছে তাকে কিভাবে বোঝাবে? তবুও সিদ্দিক চেষ্টা করলো। নিজের পক্ষে বলে উঠল, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করছে তনু, আমরা বসে আলাপ করছি। এতে তনুজা আরও চেতে উঠল, কি বোঝাবে তুমি আমাকে? হ্যাঁ, কি বোঝাবে? এই বোঝাবে তোমার আর তার মাঝে কিছুই নেই? তবে কেন সে রাত বিরতে তোমাকে নিজের ফাঁকা ফ্ল্যাটে ডেকে নেয়, আড্ডা দিতে মাঝরাতে কল দিয়ে নিজের ফ্ল্যাটে ডাকে? আমাকে কি বোঝাতে চাও? কেন সেদিন মেডিকেলে আমাকে একা ফেলে তুমি তার একটা কল আশায় ছুটে চলে গিয়েছিলে?
কেন আমাদের প্রাইভেট মোমেন্টের কথাগুলো সে জানে? কি করে আমার মাতৃত্ব নিয়ে প্রশ্ন করার সাহস পায় সে? বলো। সিদ্দিক শুকনো ঢোক গিলে কৈফিয়তের সরে বলল, ও আমার ফ্রেন্ড তনু, ভুল ভাবছো তুমি। আর তনুজা এই মুহূর্তে এসে সিদ্দিকের কলার চেপে ধরল। ইতিমধ্যে বাড়ির সবাই চৌখাটে এসে দাঁড়িয়েছে, আর চোখে সিদ্দিক তা খেয়াল করে হাত দিয়ে ইশারা করলো এর মাঝে না ঢুকতে। সেদিক থেকে চোখ ফিরিয়ে তনুজাকে দেখতেই তনুজা বলে উঠল, যা দেখেছি সব ভুল দেখেছি। তোমরা আমাকে নিয়ে যেসব কথা বলেছো সেগুলো ভুল ছিল, ওগুলো মিথ্যা ছিল। কি কি মিথ্যে ছিল? মাথা নিচু করে সিদ্দিক কেবল বলল, না, সত্যি ছিল, কিন্তু তোমার বোঝার ভুল। তুমি চুপ। তনুজা সিদ্দিককে ছেড়ে দাঁড়িয়েছে, অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল ক্ষণকাল। এরপরই ঠোঁট ভিজিয়ে বলা শুরু করলো, আমি তোমার থেকে এসব একদমই আশা করিনি সিদ্দিক। ইউ চিট অন মি। আমাকে দেখে তুমি ওই অবলা টাইপের মেয়ে ভেবেছ, তাই সুযোগ নিয়ে এসেছো। আরে তোমরা পুরুষজাত মানেই ঘরে একটা আর বাজারের বাইরে হাজারটা, একটা দিয়ে চলে না তোমাদের? দাঁত পিষে সিদ্দিক বলল, কথার আঘাত করো না তনুজা। মুখ ফসকে বেরিয়ে আসা কথা কখনোই ফিরিয়ে নেওয়া যায় না। দোহাই লাগে এখানেই থামো। তনুজা হাসল, পুরুষের মতো হেসে বলল, লজ্জা করে না তোমার? আমারই তো লজ্জা হচ্ছে তোমার উপর। লজ্জা হচ্ছে আমার ভালোবাসার উপর। শরীরের জ্বালা কি এতই বেশি? এর চেয়ে বেশ্যাবাড়িতে গেলেই পারতে না? ছি। এই মুহূর্তে এসে সিদ্দিক খুব শক্ত হাতে তনুজার গালে থাপ্পড় লাগালো। মিথ্যে অভিযোগ নিয়ে এত কাহিনী কতক্ষণই বা সহ্য করা যায়? সিদ্দিক পারছে না। মস্তিষ্কের বিগড়ানো ভাবটা নিয়ে বাজে কিছু কথা বলেই উঠল, তোমার মুখের ভাষা কি ছি? কিভাবে এসব বলতে পারছো? এত জঘন্য কিভাবে? আমার উপর বিশ্বাস নেই? আমি কি তোমার দুদিনের চেনা যে না বুঝে যে কোনো কমেন্ট করে দিলে? এখন জাস্ট ভাবতেই পারছি না কেমন মেয়েকে বিয়ে করেছি। হঠাৎ এত অধঃপতন কি করে তোমার? শরীরের জ্বালা। ছি। আমি কেবল হ্যাঁ বললে এখনই এই বেডে তোমার মতো হাজারটা তনু চলে আসবে। কিন্তু তনুজা, তোমার মতো নোংরা মানসিকতার নই আমি, বুঝলে? তোমার মতো মেয়েকে এই আবরার পায়েও মারায় না, যেখানে বিয়ে করা বউ বলে একসাথে উঠতে বসতে শুতে পারছো। কিন্তু সে যোগ্যতা তোমার নেই, আফসোস। তোমার চেয়ে আশা শতগুণে ভালো আছে। আর যাই হোক, এভাবে কাহিনী করে না। আমার জীবনটাই শেষ তোমাকে বিয়ে করে। এরপর দরজায় দাঁড়িয়ে থাকা নিজের মাকে উদ্দেশ্য করে বলল, তোমাকে বলছিলাম না ভালো করে মেয়ের খোঁজ নিতে? বারবার বলেছিলাম না বাপ্পা মরা মেয়ের সুবিধার না? কথা শোনোনি? এখন ভুগতে হবে আমাকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা না দেখে যাও, নিজেদের রুমে যাও তোমরা। এতদিনের এই ক্ষোভটা সিদ্দিক ভুলের বশেই বলে দিল, বুঝতেও পারলো না কি বলেছে। আর ঠিক এখানটায় গিয়ে সিদ্দিক ভুলটা করে ফেলল। তনুজার জায়গা বরাবর আঘাত দিল। মা বাবার বিষয়ে সে এমনিতেও খুব নাজুক, তাই আর কথা বলার শক্তি পায়নি। সে আরও কিছু কটু কথা বলে থেমেছে। সিদ্দিকের মা চোখে তৃষ্ণা এনে তনুজাকে দেখে প্রস্থান ঘটালো। সিথি ভাইয়ের ধমক শুনতে চলে গিয়েছিল। সিদ্দিক সিগারেটের প্যাকেট নিয়ে বেলকনিতে চলে গেল। এদিকে তনুজার তখন হাত পা কাঁপছে, হাঁটু ভেঙে আসতেই ফ্লোরে বসে পড়ল সে। একসাথে মানুষপটে ভেসে এলো তার 3 বছরের সংসারটা। সিদ্দিক ও পাশে নিজেকে শান্ত করতে বেগ পোহাচ্ছে। আজ অনেক বাড়াবাড়ি ধরনের ঘটনা ঘটে গিয়েছে। সে মানছে তনুজা ভুল বলছিল, কিন্তু সে নিজেও যে একদমই ঠিক ছিল না। কিছু কিছু মানুষ থাকে না, খুবই শান্ত প্রকৃতির, একদম নির্ঝঞ্ঝাট। এদেরকে নিরামিষ ধরনেরও বলা হয়। এরা বিনোদন জানে না, ঝগড়াটাও ঠিক করতে জানে না। এদের রাগ ওঠে না কোনো ক্রমে। এরা কাঁদেও কালে ভদ্রে। কিন্তু 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 এরা যে কতটা আবেগী তা সময় বুঝিয়ে দেয় চমকপ্রদভাবে। একবার চেতে উঠলে এরা মানুষ খুন করতে পারে। ঠিক সেটাই হয়েছে আজ তনুজার ক্ষেত্রে। বেশি উত্তেজিত হওয়ার তরুণ মুদ্রার ও পিঠ সে দেখতে পায়নি। সিদ্দিকের উচিত ছিল ধৈর্য ধারণ করা, তাকে বোঝানো আশা কেবল একটা ফ্রেন্ড আর কলিগ ছাড়া কিছুই না। আর বিপদে পড়েই এত রাতে কল মেসেজ করেছে। বিপদটা অবশ্য ছোটোখাটো ছিল না। সিদ্দিক নিজেকে সামলে নিতে সময় লাগলো। রাগ নেমে যেতেই রুমে এলো। দেখতে পেল বিছানার পাশেই গুটিসুটি মেরে ফ্লোরে শুয়ে আছে তনুজা, কেমন যেন জড়সড় হয়ে। সিদ্দিক হাঁটু মুড়ে সেখানে বসলো। তনুজার স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে রইল।
হাত বাড়িয়ে মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। এরপর তনুজাকে পাজা খুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। দরজা আটকে জানালায় আটকালো। বৃষ্টির জলে ভিজে ফ্লোরটুকু পরিষ্কার করে কাপড় পাল্টে নিল। এরপর লাইট অফ করে বিছানায় এসে শুলো। তনুজাকে আলতো হাতে বুকে জড়িয়ে নিল। হুট করে চেনা উষ্ণতা পেয়ে তনুজা সিদ্দিকের বুকে আরও মিশে গেল। দুই হাত দিয়ে সিদ্দিককে শক্ত করে জড়িয়ে বুকের মাঝে নাক ঘষালো। সিদ্দিক হাসলো। তনুজা সিঁথিতে গিয়ে ঠেকলো অধন। তনুজ হালকা এক চুমু দিয়ে ফিসফিসিয়ে বলল, আমার অবুঝ বউ নও তুমি। তনু, আমাকে বুঝবে না? এভাবে কথা বলা তো আমি মেনে নিতে পারিনি। জানো না কতটা ভালোবাসি আমি তোমায়। আমার সবটা জুড়ে তো কেবল তুমি। ট্রাস্ট মি, আর কেউ নেই, কেউ না। আর বউটা সব বুঝে, একটু বোঝালেই বুঝে। এই বোঝানোর সময়টা অন্তত দিও যান। ঘুমের ঘোরে তনুজা সিদ্দিকের বুকে আরও মিশে গেল। আস্তে ধীরে উচ্চারণ করলো, সিদ্দিক হেসে তনুজাকে নিজের বুকের উপর রেখে ড্রিম লাইটের আলোতে এই ঘুমন্ত নিবন্ত বাঘিনীকে দেখতে দেখতেই শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়ল। অথচ সকালে উঠে বোঝানোর আর সুযোগই পেল না। ম্যাম, আপনি কি ঘুমিয়ে পড়লেন নাকি? শুদ্ধর প্রশ্নে তনুজা চকিতে মাথা তুলল। আর পিঠ থেকে বাইক থেমেছে কোনো মেইন রোডের এক কোনায়। কখন থেমেছে তনুজা ঠিক বলতে পারল না। তবে হ্যাঁ, সে খানিকটা ঝিমিয়ে পড়েছিল। খানিকটা অসতর্ক মনেই শুদ্ধর এতটা কাছে এসেছিল। রেস্টুরেন্টের সিদ্দিকের সাথে আশাকে ওভাবে দেখার পর থেকে তার বুক অসহনীয় পীড়া হচ্ছে। সেটা সে শুদ্ধকে বুঝতে দিল না। সরু চোখে তাকালো কেবল। শুদ্ধ গলায় শব্দ করে কেসে বলল, ম্যাম, বাইক এভাবে ঘুমোলে অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটি থাকে। আপনি একটু অপেক্ষা করুন, আর আধা ঘন্টার মাঝে আমরা শহরে ঢুকব। তনুজা মাথা উপর নিচ নেড়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বাইক স্টার্ট করার আগেই ফিসফিসিয়ে বলে উঠল, স্লার লাইফটাই। হাতে আইসক্রিম আর মাথার উপর সূর্য, অথচ আইসক্রিম আনপ্যাক করার পারমিশন নেই। তনুজা শুনতে পেল, তবুও বুঝল না। বোঝার জন্য কৌতূহলী মন থেকে শুধালো, কি বললে? শুদ্ধ মাথা ঘুরালো। দেখল তনুজা তার খুব কাছে, তাই একটু পেছালো। সব সময়ের মতো এক হাতের দূরত্ব রেখে অপ্রস্তুত হেসে বলল, আইসক্রিম খাবো ম্যাম। তনুজা এদিক ওদিক তাকিয়ে বলল, আমরা তো আউট অফ লোকালিটি, সামনে থেকে নিও। শুদ্ধ সামনে ঘুরল। আরেকবার হেলমেটটা ঠিক করতে করতে সাইড মিররে তনুজাকে দেখল। মিররটা আর একটু ঠিক করে তনুজার গতিবিধি লক্ষ্য করতে লাগলো। তনুজা তখন দর্পণের এপারে নিজের সাথে আরও একজনের দৃষ্টি সেখানে খেয়াল করলো। সেই দৃষ্টিটা খুব অস্বস্তিদায়ক। তাই চোখ সরানোর ইচ্ছে মানসপটে পোষণ করলো। কিন্তু তার আগেই দর্পণে থাকা ব্যক্তিটির ঠোঁট এলিয়ে বড্ড মিনমিন করে বলল, এভাবে এক নন্দিনীর রূপে আগুনে ঝলসে যাচ্ছে, আমার এই রাস্তাটা সহজ হোক। কথাটা শুদ্ধ এতটাই আসতে বলেছিল যে তনুজার কান অবধি পৌঁছায়নি। তনুজা শোনার আগ্রহ দেখায়নি। এদিকে হেলমেটের আড়ালে শুদ্ধর ওষ্ঠ যে কতটা প্রসারিত হয়েছে তাও তনুজা লক্ষ্য করল না। চলো, এখনো সময় আছে, বেরিয়ে পড়ি। ফেলে রেখে সব পিছু টান। ঝাড়া হাত পা নিয়ে চলো যাই পেরিয়ে সব বাধা, সব ব্যবধান। শুধু চলার জন্য চলা যাক, না ভুলে গিয়ে গন্তব্য। আমি আমার পথের গান গাইছি, তুমি তোমার গানটা ধরো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? শুদ্ধর মস্তিষ্কে খুব সুন্দরভাবে এই গানটা বেজে চলেছে অনেক অসম্ভাব্য ইচ্ছে। তার মধ্যে একটি খুব বেশি হচ্ছে এই রাস্তার মাঝে হাঁটু মুড়ে দু হাত ছড়িয়ে তনুজাকে বলতে, ভালোবাসি মিস তনুজা, আপনাকে বাড়াবাড়ি রকমের ভালোবাসি। নিজের ভাবনার উপর হাসল শুদ্ধ। আর কথা না বলে তনুজাকে তার অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দিল। তনুজা বাইক থেকে নেমে দাঁড়ালো। শুদ্ধ খেয়াল করলো তনুজা তাকিয়ে আছে। শুদ্ধ তাকিয়ে রইল। তাকিয়ে তাকিয়ে ভাবলো, তনুজা বোধহয় এখন কৃতজ্ঞতা থেকে একবার থ্যাংক ইউ বলবে। কেন বলবে না? এটা তো জেনারেল নলেজ। কেউ উপকার করলে তাকে ধন্যবাদ অবশ্যই জানাতে হয়। কিন্তু শুদ্ধ সে ঘুরে বালি। তনুজা বলে উঠল, বাড়ি গিয়ে শার্টটা ধুয়ে দিও। শুদ্ধ কপাল কুঁচকে ফেলল। মুখ দিয়ে বেরোলো কেবল একটি শব্দ, কেন? এর উত্তর দিল না তনুজা। পিছু মুড়ে সোজা অ্যাপার্টমেন্টে ঢুকে গেল।
শুদ্ধ অবুঝ হয়ে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, যা, একটা থ্যাঙ্কসও বললো না। তা রেখে শার্ট ধুতে বলল কেন? পরপরই বাইক স্টার্ট দিয়ে নিজের বাড়ির রাস্তা ধরল। আস্তে ধীরে নিজ মনে বলতে লাগলো, নারী জাতি রহস্যময়ী। শাওনের ভাষায় পেঁচাইল্লা। কলিং বেল চাপছে মিনিট 10 ধরে, অথচ শাওন দরজা খুলছে না। পকেটে এক্সট্রা কিও নেই। সকালে তাড়াহুড়োয় বাসায় রেখে গিয়েছিল। ফোন হাতে নিয়ে কল লাগালো শাওনকে। সঙ্গে সঙ্গে সে রিসিভ করলো। মুখে হাসি নিয়ে শাওন বলল, ক বেটা, তুই কি আসবি? শুদ্ধ শান্ত থেকে বলল, তুই কই? আর মোরা ভাঙলো শাওন, এই তো ক্যাটরিনার গান শুনতাছি আর লাফাইতেছি হেডফোনে। হ, দেখলি কেমনে? ক্যামেরা লাগাইছিস নি? শুদ্ধ চাপা শ্বাস ফেলে বলল, আজারা কথা শেষ হলে দরজাটা খুলে দে। কেন আইসোস নি? নাকি আমার এখন আমার কিটক্যাট থেকে দূর করার ধান্দা? দুষ্টু। শেষে সম্বোধনটা শাওন দুষ্টুভাবে হেসে বলল, শুদ্ধ দুষ্টুমির মুডে নেই। শুধু বলল, 10 সেকেন্ড দিলাম, দরজা খুলতে যত সেকেন্ড দেরি হবে পেছনে ঠিক ততগুলাই লাথি খাবি। শাওন বুঝলো। হেডফোন খুলে এক দৌড়ে এসে দরজা খুলল। সে জানে শুদ্ধ এটা এমনিতেই বলেনি, এর আগেও তো বলেছে। দেরি করায় লাথিও খেয়েছে, গুনে গুনে ঠিক ততটাই যত সেকেন্ড দেরি হয়েছে। দরজা খুলে শুদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে শাওন দাঁত কেলিয়ে হাসল। বন্ধু, ভালো আছো? শুদ্ধ শাওনের দিকে একটা বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করল। লিভিং রুমের সোফায় গা এলিয়ে দিয়ে শুদ্ধ চোখ বন্ধ করে ফেলল। শাওন খুশি মনে বলল, মামা, আজ তো মনটা একেবারে ফুরফুরা হয়ে আছে। শুদ্ধ তাকিয়ে বলল, কেন, কি হয়েছে? আরে দিশার বিয়া, মাইয়াডারে 2 দিন ডেট করছিলাম, তারপরে এমনভাবে পিছু পড়ছিল আর ছাড়ার নামই নাই। কি একটা সমস্যায় পড়ছিলাম জানিসই তো। আজ কল দিয়া কয়, শাওন তুমি খুশি তো? আর জ্বালাবো না, কার্ড পাঠিয়ে দিচ্ছি, বিয়েতে এসো। তারপর থেকে আমি আমার ক্যাটের গানে ঝিঙ্গালালা নাচতাছি ভাই। শুদ্ধ বলল, মেয়েটা তোকে ভালোবাসতো, একটা চান্স দিলেই পারতিস। হুরু বেটা, তুই জানিস না আমার ওসব সিরিয়াস রিলেশন পোষায় না। দিশা তো জানতই, আর যাই নাই আসছিল। তাহলে মেয়েটা যে কষ্ট পেল, কাউকে কষ্ট দিয়ে কি ভালো থাকা যায়? শাওন হাসল। অধর কোণে হাসির রেশ রেখে কিছু সময় বাদে বলল, আমি অভিশাপ কুড়াতে ভালোবাসি, ভালো থাকতে ঠিক ভালো লাগে না রে। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে উঠে শাওনের কাঁধে চাপড় দিয়ে বলল, সেন্টি খাস না? প্লেট ভরে ভাত খা, রান্না করে গেছে? না, আসেই নেই। হুরু, মা যে কেমন হেল্পিং হ্যান্ড রেখে গেল। একদিন আসে, দেন এরপরে 7 দিন আসে না। শাওন হাসতে হাসতে বলল, চেতিস না, চেতলে তোরে হেব্বি সুন্দর লাগে। আর এখানে ইমপ্রেস করার মতো কোনো গরু নাই। শুদ্ধ আর চোখে তাকিয়ে বলল, কেন, তুই আছিস না? শাওন ঠোঁট কামড়ে বলল, ওহ, আমার বটাইতে চাস? আগে কইলেই হয়তো। আমি তো মানে বেবি। শুদ্ধ কুশনটা ছুঁড়ে দিয়ে বলল, ছি, অশ্লীল। শাওন হেসে দিল। শুদ্ধ হাসতে লাগলো। তারপর বলল, ফ্রেশ হয়ে আসি, এরপর দুজন মিলে রান্নাটা সেরে ফেলবো। আচ্ছা যা, আমি পেঁয়াজ কাটতে থাকি ততক্ষণে। হ্যাঁ, সাবধানে, হাত যেন না কাটে। শাওন মাথা নাড়ালো, বোঝালো সাবধানেই কাজ করবে। শুদ্ধ হেসে উঠে নিজের রুমের দিকে যেতে লাগলো। শাওন ফোনের স্ক্রিন আনলক করতে করতে শুদ্ধর দিকে তাকালো। মুহূর্তে কপাল কুঁচকে এলো। উচ্চ স্বরে বলে উঠল, ওরে, পিঠে সিল মারলো কারা? শুদ্ধ পিছু মুড়ল, না বুঝে শাওনকে জিজ্ঞেস করলো, কি? শাওন চোখ ছোট ছোট করে বলল, শার্ট খোল। শুদ্ধর চোখ বড় বড় হয়ে এলো। কি বলিস? মাথা ঠিক আছে শালা অসভ্য? শাওন চোখ মুখ কুচকে বলল, যার মনে যা ফাল দিয়া ওঠে তা। বাল, শার্ট খোল। পেছে তোর কোন মাইয়ারে নিয়ে ঘুরছস? সিল মাইরা দিছে দেখ। তৎক্ষণাৎ শুদ্ধর মনে পড়ল তনুজার সেই কথাটা। বাড়ি গিয়ে শার্টটা ধুয়ে দিও। কি হয়েছে শুদ্ধর আর বুঝতে বাকি রইল না। বোকার মতো সেকেন্ড কয়েক দাঁড়িয়ে থেকেই নিজের রুমে চলে গেল। দরজাটা ভালো করে আটকে শার্টটা খুলে ফেলল। সাদা শার্ট, তার মাঝে হালকা গোলাপি রঙের ঠোঁটের ছাপ। শুধু ডান হাতের তর্জনী দিয়ে জায়গাটা ছুঁয়ে দেখল, হাসল সে। এরপর
অগণিত শুষ্ক চুমু শেষে শার্টটা বুকে জড়িয়ে ধরল বরাবরের মতো। সে তনুজার কথা শুনল না, শার্টটা সে ধুলো না, চরম যত্নে কার্বাটের এক ড্রয়ারে রেখে দিল। সেখানে এক সময় এক নারীর খোপায় শোভা পায় বেলি, যেখানে সে এক সময় এক নারীর খোপায় শোভা পায় বেলি, ফুলের শুকিয়ে যাওয়া মালাটা, টি অ্যালফাবেট দেওয়া একটা ব্রেসলেট, জোড়া ছাড়া মাঝারি আকারের একটা ঝুমকো, আর কিছু হেয়ার ক্লিপ সযত্নে পরে আছে। শুদ্ধ ঠিক সেখানটায় নিজের শার্টটি রাখলো। সে এই ডয়ারে একটা নাম দিয়েছে, শান্তিকুঞ্জ। শুদ্ধ শাওয়ার নিয়ে কিচেনে গিয়ে দেখে শাওন কান্না করছে, চোখ দিয়ে অনবরত জল ঝরছে। দরজায় দাঁড়িয়ে কি শুধালো, কি হয়েছে রে? শাওন বা হাতের পিঠ দিয়ে চোখের জল মুছে নাক টানতে টানতে বলল, কিছু না, পানিটা চুলকায় দে। শুদ্ধ দেখলো পানিটা চুলাই দে। শুদ্ধ দেখলো শাওন পেঁয়াজ কাটছে। বুঝতে পেরে মাত্র বেরিয়ে আসা হাসিটা চেপে নিল। মজা করার উদ্দেশ্যে বলল, আহারে শোনা গো আমার, স্যাকা খাইছো জান? থাক, কান্না করো না, আমি আছি না বাবু। শাওন কান্না করতে করতে হাতের ছুরিটা সামনে তুলে ধরে বলল, বালডা, খুন হইবি রে তুই। শুদ্ধ হেসে ফেলল। তারপর শাওনকে বলল, কি খাবি? শাওন বিরক্তি নিয়ে বলল, এমন ভাব নিয়ে কইতাছস যেন সব রান্না পারি, যা মন চাই তাই খাওয়া যাইব। আজকের জন্য ধরে নে তাই। কেমনে? শুদ্ধ নিজের ফোনটা দেখিয়ে বলল, এমনি। ওহ, ইউটিউব কাকু। শুদ্ধ ঠোঁট কামড়ে হাসলো। ভেজা চুলগুলো দিয়ে টুপ টুপ করে পানি ঝরছে। এক হাত দিয়ে ওটা মুছে ভেজা চুলগুলো দিয়ে টুপ টুপ করে পানি ঝরছে। এক হাত দিয়ে ওটা মুছে অন্য হাত দিয়ে কন্ট্রাক্টে গিয়ে প্রিয় নম্বরটিতে কল লাগালো। শাওন দেখলো স্ক্রিনে ভেসে উঠছে একটা নাম, অলকান্দনা ফুল। কবার রিং হতেই কল রিসিভ হলো। শুদ্ধ স্পিকারে দিয়ে রাখলো। তনুজা ও পাশ থেকে বলল, কি হয়েছে, কল দিয়েছো কেন? শুদ্ধ কণ্ঠ স্বাভাবিক রেখে বলল, ম্যাম একটা হেল্প লাগবে। কি হেল্প? রান্না। আসলে খালা আসেনি আজ, তাই রান্না নেই বাসায়। বাইরের খাবার আমি খেতে পারি না, খুব বিপদে পড়ে আপনাকে কল দিয়েছি। তো তুমি কি ভেবেছ আমি তোমাকে আমার বাসায় ডিনারের ইনভাইটেশন দেব? দিলে অবশ্য মন্দ হতো না। তোমার সে ঘুরে বালি, এক জগ পানি খেয়ে ঘুম দাও, রাখছি। না না না, রাখবেন না। আমি কল দিয়েছিলাম একটু রান্নায় হেল্প নেওয়ার জন্য। ইউটিউব নেই? আছে, কিন্তু ব্যাড এক্সপিরিয়েন্স আছে কি না। এককালে ভাত রাঁধতে গিয়ে দুধ ছাড়া চালের পায়েস রেঁধেছিলাম। সময়, খাবার, এনার্জি সবটাই লস। সেই ভুল আবার রিপিট করতে চাইছি না। তো তোমার মাকে কল দাও, মা তাহলে কান্না করা শুরু করে দেবে আর সকাল হতে এখানে চলে আসবে। কেন বোঝেন না? পানিটা অবধি বেড়ে খেতে দিত না মা, সেখানে রান্না। বুঝেছি। তা তোমার বান্ধবী আছে না, ওকে বলো। কে? প্রাপ্তি? থাক, লাগবে না। আমি বরং রাতটা উপোস যাই, কি আর করার। ভাগ্য আমার, না খেয়েই থাকতে হবে। রাখছি। শুধু এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল ও এক পাষণ্ডীর সাথে কথা বলছে, যার কাছে ওর অনুভূতির মূল্য নেই। তাকে মিছে অভিমান দেখাচ্ছে গোপনে। দীর্ঘশ্বাস ফেলে ক্রিয়াশীল হলো। ম্যাম, প্লিজ হেল্প মি। সেই যে সকালে খেয়েছিলাম, খিদে পেটটা চুচু করছে। ও ম্যাম, একটু হেল্প। ওপাশ থেকে সেকেন্ড পাঁচেকের নিস্তব্ধতা, তারপর তনুজার দ্বিধান্বিত স্বর, আচ্ছা কি হেল্প লাগবে বলো। শুদ্ধ খুশি হলো। হাব ভাব অত্যন্ত তাই বোঝালো। সেভাবে বলল, ফ্রি আছেন? আছি। আচ্ছা। এটুকু বলে শাওনের দিকে তাকালো। শাওন মিটিমিটি হাসছে। শুদ্ধ কলটা মিউট করে শাওনের উদ্দেশ্যে হেসে বলল, রুমে গিয়ে ঘুম দে, ইচ্ছে হলে নাচ দে, যা, রান্না হলে ডাকবো। শাওন, ওকে বস, এনজয় ইউর কুকিং টাইম, টাটা। শাওন যেতেই শুদ্ধ আনমিউট করে বলল, ম্যাম, ভিডিও কলে এলে সুবিধা হতো না? কোনটা কী পরিমাণে নেওয়া লাগতো আর কি, ভুল করলে দেখিয়ে দিতেন। শুদ্ধ, আমি কল কাটবো? না, এভাবেই থাকুন, আমার এতেই হবে। শুদ্ধ ফোনটা লাউডে দিয়ে কিচেন ক্যাবিনের ওপর রেখে দিল। তনুজা বলল, কি খাবে? শুদ্ধ একটু ভেবে বলল, খিচুড়ি, ফিশ ফ্রাই আর বিফ। ফ্রোজেন মাংস আর মাছ বের করে রেখেছ? জি, ঘন্টাখানেক আগেই বের করেছি। গুড বয়।
এবার ভালো মতো ধুয়ে নাও। ধুয়েছি। টুকরো করে কাটা আছে? ছিল না, কেটেছি। পেঁয়াজ লঙ্কা কুচি করেছো? করেছি। ভেরি গুড। এবার ম্যাম, আপনার মুখের এই গুড ভেরি গুড আমাকে ডিস্ট্র্যাক্ট করছে। তনুজা অপ্রস্তুত হয়ে বলল, একা খাবে তাই না? চাল? না না, আমি আর শাওন। শাওন? ও, আমরা একসাথেই থাকি। ও আচ্ছা, ও রান্না পারে না? পারে। তো আমাকে কল করলে কেন? ওকেই তো বলতে পারতে। এই পর্যায়ে কথাগুলো তনুজা বেশ জোরে সরেই পড়ল। শুধু মাথার চুলগুলো চুলকে নিয়ে হেসে ক্যাবিনেটের ওপর 2 হাত পা রাখল। তার ফোনের দিকে হালকা একটু ঝুঁকে বলল, ম্যাম, ওর গার্লফ্রেন্ডের কদিন পর বিয়ে। ছ্যাঁকা খেয়ে বেচারা দুঃখ বিলাস করছে। ওকে কিভাবে বলে রান্না করে দিতে বলুন তো? আমি কি এতটা পাষণ্ড হতে পারি? না ম্যাম, না, আমি মোটেও এতটা পাষণ্ড হতে পারি না। তাই তাহাকে পূর্ণ বিশ্রাম করিতে দিয়ে আমি নৈশভোজের আয়োজন ব্যস্ত হইয়াছি। বুঝিয়াছেন? শ্রদ্ধাস্তেষু শ্রদ্ধাস্পদেষু। তনুজা ঠোঁট কামড়ে ভাবতে লাগলো। ভেবে ভেবে বলল, ঠিক আছে ঠিক আছে, 2 কাপ চাল নিয়ে নাও। এভাবেই তনুজা একে একে সবটা বলে গেল আর শুদ্ধ রেঁধে গেল। এমনটা নয় যে শুদ্ধ রান্না পারে না, পারে, একটু বেশিই ভালো পারে। ছুটিতে বাড়িতে গেলে শুদ্ধের হাতের রান্না খাওয়ার জন্য তার দাদি বউ তো ভীষণ রকমের উতলা হয়ে যায়। ভালো রাঁধে কি না, এভাবেই একটা নির্দিষ্ট বিষয়ে পারদর্শী ছেলেটা প্রিয়তমার খাতিরে সেই বিষয়ে আনাড়িপনা করে ফেলে। কি অদ্ভুত! রান্না হতে সময় লাগলো 1.5 ঘন্টার বেশি। সবটা রেডি হতেই তনুজা বলল, হয়েছে, এবার খেয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা ম্যাম। কি করছেন? তনুজা স্বাভাবিকভাবেই বলল, এখন তোমার কাজে সহায়তা করলাম। এর আগে কি করছিলেন? বই পড়ছিলাম। তোমার কল কাটার পরও তাই করব। বাপরে, কি বই? হুমায়ুন আহমেদ স্যারের অপেক্ষা। ম্যাম, শুধু তুমি এভাবে আমাকে কল দেবে না, এটা ঠিক নয়। আমি ভীষণ অপ্রস্তুত হয়ে যাই। বিষয়টা আগের মতো থাকলেও হতো, কিন্তু তা নয়। তোমার সাথে আমি একটা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছি। চাইলেও আর ফ্রিলি কথা বলতে পারবো না, জড়তা থেকেই যায়। বোঝার চেষ্টা করো। ম্যাম, সরি। ইটস ওকে শুদ্ধ। ইটস নট ওকে ম্যাম। আগে আপনি আমাকে আপনার দিকে তাকাতে দেখলে সামান্য হাসতেন। রাস্তায় দেখা হলে নিজ থেকে এগিয়ে আসতেন কথা বলতে। মাঝে মাঝে ক্লাসেও মজা করতেন। আমার চুল নিয়ে মজা করতেন। ভালো লাগতো। এসব আমার খুব। কিন্তু ভালো লাগাটা থেকে কখন যে কি করে ফেললাম, নিজের পায়ে কুড়াল মারিনি, কুড়ালের উপর উঠে লাফিয়েছি। এখন চোট আমাকেই পেতে হলো। এসব বলো না, যা হওয়ার হয়েছে। পড়াশোনায় মন দাও, ক্যারিয়ারে ফোকাস করো। ম্যাম, আপনি কি আমার সাথে আগের মতো নর্মাল হবেন? সম্ভব নয়। পুরো ক্যাম্পাসে অলরেডি আমাকে নিয়ে কানাঘুষা চলছে। এখানে আমি তোমাকে পাত্তা দিচ্ছি না বলেই ব্যাপারটা সিরিয়াস পর্যায়ে পৌঁছায়নি। স্টুডেন্টরা আমার কাছ থেকেও এই দিকে রেসপন্স পেলে। রেসপন্স মিস ইয়াস? না, রেসপন্স বলতে বুঝিয়েছি একে অপরের সাথে আমার নর্মাল হওয়াটাই। আমরা বাঙালি শুদ্ধ। বাঙালিরা সব বললে সমালোচনায় চলে যায়। অথচ অথচ সতে যে ছোট থেকে সিংহ শিখে এসেছি তার খেয়াল থাকে না, বুঝলে? বুঝেছি। তবু একটু, মানে আমাকে দেখলে এই যে পালিয়ে যান। আমি ভাল্লুক নই না। আচ্ছা ঠিক আছে, পালাবো না, কিন্তু ক্যাম্পাসে আর কোনোরূপ অশালীনতা করবে না। ম্যাম, আমি অশালীনতা করি না। হ্যাঁ, করো না, করবেও না। আচ্ছা, রাতে খেয়েছেন? তুমিও খেয়েও নাও, রাখবো আমি এখনই। এই পর্যায়ে তনুজা থমকে উঠল। তো সারা রাতে আমি তোমার সাথে প্রেমালাপ করবো নাকি বেয়াদব? শুদ্ধ হেসে দিল। হেসে মাথা নেড়ে কিছু বলতে যাবে, অমনি তনুজার অজান্তে ক্যামেরা অন হয়ে গেল। সে তা বুঝল না। তনুজা বারান্দার বেতের সোফায় বসেছিল। সামনের টি টেবিলটির কিছু বইয়ের সাহায্যে ফোনটা দাঁড় করিয়ে রাখা। সে মাত্রই ফোনটা ওখানে রেখে বসেছে। আর রাখতে গিয়েই তো ভুলটা হলো। শুধু খেয়াল করলো তনুজার পরনে জলপাই রঙা কুর্তা, সাদা প্লাজো, চোখে মাইনাস পাওয়ারের গোল ফ্রেমের চশমা, চুলগুলো এলোমেলোভাবে খোপা করা, সামনের ছোট চুলগুলো উঠছে। বাতাস বেশি না, সামান্য। কিছুক্ষণ আগে গিয়ে বানিয়ে আনা চাটি
দৃষ্টিতে একটা ছোট্ট চুমুক দিয়ে কাপটি টেবিলে রেখে আবারও কলে রাখা বইয়ের দিকে তাকালো। হাতে একটা হাইলাইটার পেন, পড়তে পড়তে প্রিয় জায়গাগুলো হাইলাইট করার অভ্যেস আছে তার। এজন্য পেন না নিয়ে বসলে চলেই না। পেন উঠিয়ে হাইলাইট করলো বইয়ের এই লাইনগুলো। মুক্তির আনন্দে মানুষ অনেক উদ্ভট কাণ্ড কারখানা করে। এইটুকু পরে কিছু মন পড়ায় হালকা করে হাসলো তনুজা। কতদিন বাদে শুদ্ধ তনুজার হাসি দেখতে পেল, যেন হারিয়ে গেল। অনেকক্ষণ ধরে শুদ্ধ সাড়া না পেয়ে তনুজার ঠোঁট দুটো ভালো করে ভিজিয়ে চোখ দুটো বইয়ে স্থির করে বলল, ফোন রেখে দিল নাকি ছেলেটা? কথা বলছে না যে। শুদ্ধ এতক্ষণে সদ্বিদ শক্তি ফিরে পেল। ডান হাত বুকের বা পাশটা তো ডলে নিয়ে তনুজার উদ্দেশ্যে কেবল পড়ল, মরণ নিশ্চিত। তনুজা বুঝল না, ফোনের দিকে চোখ গেল অসতর্কিতভাবে। হুট করে স্ক্রিনে শুদ্ধকে দেখে তনুজা হতবাক হয়ে পড়ল। বিস্মিত দৃষ্টি স্ক্রিন জুড়ে। শুদ্ধ তা দেখে তার কোঁকড়ানো চুলগুলোয় হাত বোলালো। হাসি যেন মুখে আটে না, সেভাবেই অন্য হাত তুলে বলে উঠল, হাই। তনুজা যতটা না বিস্মিত হয়েছে তার চেয়েও বেশি লজ্জা পেয়েছে। খালি গায়ে শুদ্ধকে ও পাশে দাঁড়িয়ে বোকার মতো হাসতে দেখে তৎক্ষণাৎ তনুজার কপালদ্বয় লাল হয়ে এসেছে। ইস, এ কেমন লজ্জা! কলটা তাড়াতাড়ি করে কেটে ঠান্ডা হয়ে যাওয়া চাটা শরবতের মতো এক চমকে গিলে ফেলল তনুজা। নিজেকে স্থির করে ভাবতে লাগলো শুদ্ধর বিষয়ে। ছেলেটার চোখে মুখে মায়া উপচে পড়ে। এত মিষ্টি একটা ছেলেকে এড়ানো যায় না। শুদ্ধর সাথে যদি তনুজার বাচ্চাকালে দেখা হতো তবে গাল দুটো টেনে দিতে ভুলতো না। বলা বাহুল্য, তনুজার মনে শুদ্ধর প্রতি কোনরূপ দুর্বলতা এখন অবধি নেই। ভবিষ্যতে হবার সম্ভাবনাও তলানিতে। পাথর হৃদয়া তনুজা নিজের অনুভূতির পরিচালনা নিজেই করতে পারে। তবুও তনুজা থামল। জীবনের এত এত আফসোসের ভিড়ে আরও একটি আফসোস সযত্নে তুলে রাখল। শুদ্ধ, তুমি কেন আরও আগে এই দুনিয়ায় এলে না? ও পাশে শুদ্ধ কিছুক্ষণ হতভম্ব হয়ে রইল। তারপরে খেয়াল করলো নিজের দিকে। শাওয়ার নিয়ে আর টি শার্ট গায়ে জড়ায়নি। ব্যাপারটা তাতে কি বলে আকাশে উড়িয়ে দিয়ে শীষ বাজাতে বাজাতে ডাইনিংয়ে এলো। গলা উঁচিয়ে শাওনকে ডাকলো, আরে ওই শাওন না, খাবিনি? শাওন উত্তর দিতে গিয়েও থেমে গেল। শুদ্ধকে নিজের টোনে কথা বলতে দেখে তারপর ফিক করে হেসে ফেলল। সঙ্গদোষ বলেও তো একটা শব্দ আছে। পরদিন শুদ্ধের সাথে তনুজার ক্লাস ছিল না, তাই শুদ্ধ ভার্সিটিতে গেলেও ডিপার্টমেন্টের ভবনে ঢুকেনি। জোড়া পুকুরটির পাশে বসে রইল সারাটি সকাল। ক্লাসে শুদ্ধকে না পেয়ে তার বন্ধুরা ধরে নিয়েছে সে তার ম্যামের পিছে পিছে ঘুরছে, কিন্তু বাস্তবতা তো তা নয়। শুদ্ধ আর যাই করুক না কেন তনুজার ক্ষতি চায় না। তনুজা অফিস রুম থেকে উকি দিয়ে বেশ কয়েকবার দেখেছে শুদ্ধ সেই তখন থেকে এখানটায় বসে আছে। আবারও দেখল, কিছু বলার নেই তার, তাই চোখের চশমাটা ঠিক করে সামনের বইটা দেখতে লাগলো। পাড়ে বসে পুকুরে পাথর ফেলতে ফেলতে শুদ্ধ ভেবে যাচ্ছিল যেমন ঠিক কিভাবে এগোচ্ছে। সে সাঁতরে চলেছে, কুল পাচ্ছে না। না না, পাচ্ছে, একটাই পাচ্ছে, সেটা হলো স্বয়ং তনুজা। আনমনে ছক কষতে থাকলো কিছু একটার, আর ভাবতে লাগলো কোনো এক নন্দিনীর সেই একাকী দিনগুলোর কথা। এগুলো জানতে কি বেগিনা পোহাতে হয়েছিল শুদ্ধকে। ঠিক এভাবে কেটে গেল আরো 2টো দিন। শুদ্ধ তনুজার কথাবার্তা নেই। ক্লাসে এলেও মাঝে 1000 মাইলের দূরত্ব থাকে। মানসিক দূরত্বটাই তো মূল। তনুজা ভেবেই নিয়েছে শুদ্ধর মস্তিষ্কে সুবুদ্ধির উদয় হয়েছে। এদিকে শুদ্ধর মাথায় কি খেলছে তা হতে সে নিজেই অজ্ঞাত। সন্ধ্যায় দিশার হলুদ। শাওনের নিমন্ত্রিত হওয়ার দরুন শুদ্ধও যাবে সাথে। প্রাপ্তি দাদার বাড়ি বেড়াতে গিয়েছে, ওই জন্য আসতে পারেনি। ওইদিকে তুহিন নির্ঝঞ্ঝাট মানুষ, বরাবরই হইচই এড়িয়ে চলে, তাই আর আসেনি সে। দুজনে তৈরি হয়ে সেন্টারে গেল। 4র্থ তলায় দিশার হলুদ সন্ধে। শুদ্ধ আর শাওন ভেতরে প্রবেশের পর খেয়াল করলো অনেকের দৃষ্টি তাদের উপর। অবশ্য দুজন পুরুষই ভারী সুদর্শন এবং আকর্ষণীয় বটে। শাওন শুদ্ধকে ইশারায় ও পাশে দাঁড়াতে বলে সোজা হেঁটে দিশার কাছে চলে গেল। দিশার পরনে গাঢ় সবুজ জামদানি, 8 পৌরে করে পরা গায়ে কাঁচা হলুদের গয়না,
শাওন মুগ্ধ হয়ে হাসল। স্টেজে দেশাকে একা বসে থাকতে দেখে সে এগিয়ে গিয়ে পাশের খালি জায়গাটায় বসে পড়ল। ফোন বের করে সেলফি তোলার ভান করে বলল, বিয়ের হলুদ মাখার আগেই দেখি বেশি সুন্দর হয়ে গেছ। দোলাভাই জিতছে, মাশাল্লাহ। দিশা চোখ তুলে তাকালো, না চাইতেও দুটো চোখ ছলছল করছে। কোনো মতে অস্ত্র সামনে নিয়ে শাওনের উদ্দেশ্যে বলল, তুমি চাইলেই কিন্তু আমি তোমার। শাওন ঠোঁট থেকে হাসি একদমই সরালো না, বরং দিশার দিকে আরও খানিকটা চেপে বসে বলল, চাই না। তারপরেই সুর করে গেয়ে উঠল, চাই না মেয়ে তুমি অন্য কারো হয়, পাবে না কেউ তোমাকে, তুমি কারণও। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল দিশার চাচাতো বোন। শাওনকে দেখে দাঁড়িয়ে বলল, বাবা গান জানেন তো? শাওন বাঁকা দেখে অপূর্বর দিকে তাকিয়ে বলল, আসলে সুন্দরী সুন্দরী মেয়ে দেখলে গানটা এমনি চলে আসে। অপূর্ব প্রশংসা গায়ে ভালো মতো মেখে নিয়ে হেসে বলল, তা বইয়ের কি লাগেন? শাওন বাহু দিয়ে দিশাকে সামান্য গুঁতো দিয়ে বলল, বলো বলো কি লাগে? দিশা নিজেকে সামলে নিয়ে হাসল, ফ্রেন্ড লাগে। অপূর্বা চোখ বড় বড় করে বলল, এই তুই এই ফ্রেন্ডকে আগে কই লুকিয়ে রেখেছিলি আপু, বলতো? দিশার কিছু বলার আগেই শাওন বলল, এতদিন সুন্দরী কাউকে দেখিনি, তাই গর্তে থেকে বের হয়নি। আজ বের হওয়া থেকে সার্থক হলো মিস অপূর্বা। হ্যাঁ অপূর্বা, বুঝলে? এইটুকু বলে পকেট থেকে একটা কার্ড এগিয়ে হাতের ইশারায় বোঝালো, কল মি লেটার। অপূর্বা কার্ডটির দিকে না তাকিয়ে মুচকি হেসে হ্যান্ডব্যাগের ভিতরে ঢুকিয়ে নিল। পেছন থেকে তার মায়ের ডাক আসায় সে ওদিকটায় চলে গেল। যাওয়ার আগে পরোক্ষভাবে শাওনকে বোঝালো, আই কল ইউ টু নাইট। অথচ কার্ডটা ভালোভাবে দেখলেই বুঝতে পেত সেটায় কোনো নাম্বার নেই, সেটা এক ফার্নিচারের কার্ড। লাস্ট টাইম একটা ফার্নিচারের দোকানে গিয়েছিল তারা, শুদ্ধ রাগের উপকারার্থে টি টেবিলটি ভেঙে যাওয়ার জন্য নতুন করে কেনার উদ্দেশ্যে গিয়েছিল। সেখান থেকেই দিয়েছিল, পকেটে পড়ে আর সরাতে মন নেই। আজ হাতে পড়ল, দিয়ে দিল। সুন্দরী মেয়েদের প্রথমে দেখলে কিছু একটা দিতেই হয়, হোক তা টাকা কিংবা পকেটে অযত্নে পড়ে থাকা কাকটি ফার্নিচারের কার্ড। অপূর্বার যেতেই দিশা মুখ খুলল, আমাকে দেখিয়ে এসব না করলে চলতো না বুঝি? শাওন একগাল হেসে বলল, ওহ চলতো না। তারপরে দিশা শাওনের চোখে চোখ রাখল, ঠোঁট চেপে কান্না আটকিয়ে বলল, আমি কি তোমার এতটাই অযোগ্য? শুদ্ধ এক কোনায় জুসের গ্লাস হাতে দাঁড়িয়ে অ্যারেঞ্জমেন্ট দেখছে। দেখতে দেখতে হঠাৎই তার নজর আটকে গেল ল্যাভেন্ডার জামদানি পরিহিত এক শুভ্রাঙ্গীর দিকে। সে হেসে কিছু মহিলাদের সাথে গল্প করে যাচ্ছে। প্রথমে তনুজাকে দেখে বিশ্বাস করতে না পারলেও পরে ঠিক পাশেই রাবিয়াকে দেখতে পেয়ে শুদ্ধের খেয়ালে এলো, দিশার বাসাটা তো তনুজার কলোনিতেই। বিষয়টা বোধগম্য হতে মোটেও শুদ্ধর বেগ পোহাতে হয়নি। হালকা কেশে গলা ছেড়ে গেল সেখানটায়। সেখানে তনুজা বাদেও রাবেয়া সহ আরও দুজন মহিলা আছে। শুদ্ধ কাছাকাছি দাঁড়িয়ে মনোযোগ আকর্ষণের জন্য বলে উঠল, হে লেডিস, হোয়াটসঅ্যাপ। আশাতীতভাবে শুদ্ধকে এখানে দেখে তনুজা প্রথমে ভরকে গেল। এলোমেলো দৃষ্টিতে এদিক ওদিক তাকালো। শেষ দৃষ্টি গিয়ে ঠেকল শুদ্ধর গভীর চোখ পানে। দেখল সে চোখে দুষ্টুমি খেলছে। রাবেয়া প্রথমে শুদ্ধকে দেখে ঠিক চিনতে পারল না। কয়েক সেকেন্ডের মাথায় প্রথম সাক্ষাৎ মনে এলো। এরপরই বলে ওঠেন, আরে শুদ্ধ, কি খবর? এই যে গেলে, সেই যে গেলে, এরপর আর দেখাই নেই। শুদ্ধ মাথা চুলকে হাসল। পাশের মহিলারা রাবেয়াকে জিজ্ঞেস করছে, কে ভাবি? রাবেয়া হাসতে হাসতে বলল, আমাদের তনুজার কাজিনও। কি মিষ্টি ছেলে, এত সুন্দর সুন্দর কথা বলে না, শুধু শুনতেই মন চায়। এই তুমি কল দাওনি কেন? শেষোক্ত প্রশ্নটি রাবেয়া শুদ্ধকে উদ্দেশ্য করে বলে। শুদ্ধ ঠোঁট উল্টে বলল, দিতাম তো, কিন্তু আমি ভুলে 10 ডিজিট তুলেছিলাম, একটা নম্বর মিসিং। কি বলো? আচ্ছা আমি আবার দিচ্ছি, নাও। শুদ্ধ এবার ভালোভাবে দেখে রাবেয়ার নম্বরটি নিল। কিছুক্ষণ কথাবার্তা শেষে একে একে সবাই কেটে পড়তে লাগলো। এই মুহূর্তে রাবেয়া আর তনুজা। রাবেয়া একাধারে শুদ্ধের সাথে কথা বলে যাচ্ছে। অস্বস্তিকর এই পরিবেশটিতে তনুজা কেবল নীরব শ্রোতা। ঠিক সেই মুহূর্তে রাবেয়ার ফোনে একটা কল এলো। বাড়ির কল বাচ্চাদের রেখে আসায় খুব জ্বালাতন করছে রাবেয়ার স্বামীকে। জলদি ফিরতেই কলটা করেছে অগত্যা রাবেয়া তনুজাকে হলুদটা উপভোগ করতে এবং শুদ্ধকে তনুজাকে একটু বাড়ি পৌঁছে দিও।
রাত হয়ে যাবে তো বলে বিদায় নিল। জরিমা কাটাতে শুদ্ধ কাশল। তনুজা তাকালো। শুদ্ধ তা দেখে হাসলো। হাসতে হাসতে বলল, ম্যাম ভালো আছেন? ফোঁস করে একটা শ্বাস ফেলে চোখ দুটো ফিরে স্থির রেখে তনুজা বলল, ভালো আছি। আমাকে জিজ্ঞেস করবেন না? তনুজা আবারও তাকালো শুদ্ধর দিকে। বলল না। সুদ ধরেতে তেমন কিছুই গেল কিংবা এলো না। পূর্বের ভঙ্গিমায় রইল। সেভাবেই বলতে থাকলো, আমিও ভালো আছি। তনুজা শুদ্ধকে এখানে ফেলেই স্টেজের উল্টো দিকে হাঁটা দিল। এতক্ষণ রাবেয়ার সাথে থাকায় সে চেয়েও শুদ্ধকে এড়িয়ে যেতে পারেনি। হাঁটতে হাঁটতেই শুনতে পেল, ম্যাম এত জোরে কেউ হাঁটে? একটু ধীরে হাঁটুন না, আমি পা মেলাতে পারছি না। উফ, শাড়ি পরেও এভাবে কিভাবে হাঁটেন? তনুজা ডানে তাকিয়ে শুদ্ধকে দেখল। শুধালো, পিছু নিচ্ছ কেন? ম্যাম রাবে আপু বলেছিল আপনার খেয়াল রাখতে, আর আমি নিজের দায়িত্বের ব্যাপারে ভীষণ সচেতন। আপনাকে একা কী করে ফেলি বলুন? তাছাড়া বিয়ে বাড়িতে নানান ধরনের মানুষ থাকে, এর মধ্যে একটা ছেলে আর একটা মেয়েকে একা দাঁড়িয়ে থাকতে দেখলেই দাদি নারীরা তাদের জোড়া বানাতে উঠে পড়ে লেগে যায়। এত কাহিনীর দরকার কি? তার চেয়ে জোড়া জোড়া ঘুরি চলুন। তুমি একটু বেশিই বলছো না শুদ্ধ? শুদ্ধ বরাবরের মতো হেসে বলল, আমি কম বললাম কবে? তনুজা জানতো ছেলেটা এমনই কোনো তেরা উত্তর দেবে। এর চেয়ে বেশি কি বা আশা করা যায়? শুদ্ধ এদিকে কথা বলতেই থাকলো, আর তনুজা বিশ্বের সেরা শ্রোতার ভূমিকা পালনে ব্যস্ত। এভাবে কিছুটা সময় কাটতে ওরা বুফের পাশে চলে গেল। এখানে ফুচকার ব্যবস্থা আছে। শুদ্ধ তনুজাকে শুধালো, ম্যাম ফুচকা খাবেন? তনুজারও খেতে ইচ্ছে করছিল, তাই আর না করলো না। শুদ্ধ 2 প্লেট ফুচকা দিতে বলে। তনুজাকে জিজ্ঞেস করলো, ম্যাম ঝাল কেমন? একটু বাড়াবাড়ি রকমের বেশি। এমন এক চাঞ্চল্যকর উত্তরে শুদ্ধ না হেসে পারল না। সে ফুচকা খায় না, খেলেও ঝাল ছাড়া, লালের চিহ্ন মাত্র থাকে না। সেখানে আজ শুদ্ধ উভয় প্লেটেই একটু বাড়াবাড়ি রকমের বেশি ঝাল দিতে বলল। ফুচকা হাতেই প্রথম প্লেটটা হাতে নিয়ে তনুজার দিকে এগিয়ে দিল। তনুজা ফুচকা নিল এবং খেতে শুরু করে দিল। এরপর শুদ্ধ প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে রইল, তাকিয়ে রইল তনুজার দিকে। তনুজার সে খেয়াল নেই, সে তো ফুচকায় সমস্ত মনোযোগ স্থির করে রেখেছে। চিত্তাকর্ষক সকল অনুভূতি কেবল শুদ্ধর মধ্যেই খেলে বেড়াচ্ছে। ঠিক এই কারণে সে ফুচকা না খেয়ে তনুজার দিকে তাকিয়ে রইল। প্রচুর ঝাল। প্রতিটা ফুচকার মধ্যে শুকনো মরিচ গুঁড়ো এবং কাঁচামরিচ কুচি উভয়ই একদম ভরে ভরে দেওয়া। তনুজা খাচ্ছে, বারে বারে শ্বাস টানছে, দম ফেলছে। ঝালে জিভের গোড়া প্রায় অবশ হয়ে যাচ্ছে, তবুও খাওয়া থামাচ্ছে না। দেখতে দেখতে শুদ্ধর চোখ গেল তনুজার ঠোঁটে। সিও মনকে শাসালো সে। ম্যাম ভালো লাগে তার। ম্যাম ভালো লাগে তোর? মন হেসে উত্তর দিল, এই মুহূর্তের জন্য সব ভুলে যা, ভুলে যা উনি তোর ম্যাম। একটি সাধারণ মেয়ের মতো ট্রিট কর না। চুপ। মনকে ধমকিয়ে চুপ করালো। শান্ত আর সে হতে পারল না। তনুজাকে দেখতে দেখতেই ফুচকা মুখে তুলল। তখনই বুঝলো তার মুখের ভেতরটা ঝলসে যাচ্ছে। এতটাই ঝাল, তনুজার খাওয়া প্রায় শেষ। তাকালো এক পলক শুদ্ধের দিকে। ওকে খেতে না দেখে বলল, কি খাও? শুদ্ধ হেসে মাথা নেড়ে বোঝালো, খাচ্ছে। কিন্তু খেতে গিয়ে কী যে অনুভব করছে তা কেউ বুঝতে পারছে না। শেষের দুটো মুখে দিতে গিয়ে শুদ্ধর অবস্থা নাজেহাল। নাক মুখ গরম হয়ে গিয়েছে, চোখে জল জমা হয়ে আছে। তনুজা চিন্তিত স্বরে শুধালো, কি ব্যাপার শুদ্ধ, ঝাল লেগেছে নাকি? শুদ্ধ কিছু বলল না। তরিতে কেবল ডানে বামে তাক মাথা নাড়ালো। তনুজাও খাবার আর কিছু বলল না। এদিকে শুদ্ধ খাওয়া শেষও দিল না। প্লেটটা রেখে তনুজার উদ্দেশ্যে বলল, ম্যাম একটু আসি, কল করবো একটা। যাও। অনুমতি পেতে দেরি, শুদ্ধর যেতে দেরি না। এক প্রকার দৌড়েই আড়ালে চলে গেল। তারপর হলো বিস্ফোরণ। 2 হাতে মুখ চেপে ভার্সিটির অধিকাংশ রমণীর বুক কাঁপিয়ে বেড়ানো শুদ্ধ এখানটায় বাচ্চাদের মতো প্রায় লাফিয়েই উঠল। ইস, নিজেদের ক্রাশের এই অবস্থা যদি মেয়েরা দেখতে পেত। হলুদের অনুষ্ঠানে আর শুদ্ধ তনুজার সামনে যায়নি। চোখ মুখের যা অবস্থা, তনুজা দেখলে অবশ্যই তাকে সেই বাচ্চা ভাববে, যেই বাচ্চা ঝাল খেতে জানে না। এগুলো মুখে না বললেও ভাববে। তনুজার ভাবনাতেও তার কোনো খুঁত সে চায় না।
শাওন শুদ্ধর এই অবস্থা দেখে ক্রমাগত শুধিয়ে যাচ্ছে। কি হয়েছে তোর? আমার এক্সের বিয়েতে এসে তুই কাঁদতাছিস কেন? বল, কি হয়েছে? শুদ্ধ আর বলে না। নিজেকে ধাতস্থ করতে বেশ সময় লাগালো। ততক্ষণে অনুষ্ঠান শেষ। সময়ের দিকে খেয়াল দিতেই দেখল এখন রাত 10:30 বাজে। শুদ্ধ চকিতে শাওনের দিকে তাকালো। মাথা থেকে তনুজার কথা প্রায় বেরিয়েই গিয়েছে তার। জলদি দৌড়িয়ে ভেতরের দিকে এলো। প্রায় সব জায়গায় তনুজাকে খুঁজলো, পেল না। সময় আর অপচয় না করে সে কমিউনিটি সেন্টার থেকে বেরিয়ে গেল। ঠিক সামনের রাস্তাটিতে সিএনজির আশায় তনুজাকে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকতে দেখে শুদ্ধ স্বস্তির শ্বাস ফেলল। পাশেই ফুলের দোকান আছে, সেখান থেকে একটা ডার্ক পার্পেল রঙা ডেইজি ফুল কিনে তনুজার দিকে ঘুরল। দেখল সে হেঁটে হেঁটেই এগিয়ে যাচ্ছে। শুদ্ধ বিরক্ত সূচক উচ্চারণ করে নিজেও পিছু পিছু গেল। তন্নাধ্যে শাওনকে মেসেজ করে দিল, আমি ম্যাডামকে নিয়ে যাচ্ছি, তুই একাই চলে যাস। শুদ্ধ কিছুটা এগিয়ে তনুজার থেকে এক হাত দূরত্ব বজায় রেখে পায়ে পা মিলিয়ে হাঁটতে লাগলো। ব্যাপারটা খুবই আকস্মিক হওয়ায় তনুজা খেয়াল করেনি। শুদ্ধ হেসে ফুলটা নিয়ে পেছন থেকে তনুজার কানের পিঠে গুজে দিল। তৎক্ষণাৎ তনুজা কিং কর্তব্য বিমূর বনে কানে হাত রাখল। শুদ্ধ তরিতে বলে ওঠেন, ফেলবেন না, মানাচ্ছে আপনায়। তনুজা ফেলল না, রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ল। শুদ্ধর দিকে মুড়ে বলল, কি হচ্ছে? শুদ্ধ কাঁধ উঁচিয়ে ঠোঁট উল্টে বলল, কি হবে? তনুজা মস্তিষ্ক বড্ড উত্তেজিত হয়ে আছে, কিছু বলতে পারছে না। কানে বেজে যাচ্ছে শুদ্ধর একটাই কথা, ফেলবেন না, মানাচ্ছে আপনায়। ইতিহাসের পুনরাবৃত্তি সে যায় না, তাই আর রাখল না। কানের পিঠ থেকে ফুলটি নিয়ে হাতে মুচড়ে নিচে ফেলে দিল। শুদ্ধ তাতে কিছু মনে করল না, নিজে মনে বলে উঠল, নো প্রবলেম, ফুলের কানে ফুলের প্রয়োজন নেই। তারপরে মিনমিন স্বরে বলল, অলকানন্দার জন্য ডেইজি নয়, বরং শুদ্ধ এক পুরুষের প্রয়োজন। তনুজা শুনতে পেল না। এতক্ষণে একটা রিক্সা পেল, ডাক দিয়ে উঠে বসল। শুদ্ধ হাত পেঁচিয়ে বলে উঠল, সাবধানে যাবেন ম্যাম, আল্লাহ হাফিজ। তনুজা একটু এগিয়ে যেতেই আরও একটি রিক্সা এলো। রিক্সাকে ডাক দিয়ে শুদ্ধ তড়িঘড়ি করে পড়ে থাকা ফুলটা হাতে তুলে নিল। ধুলো ঝেড়ে বুক পকেটে পুরে এইবারে রিক্সাটিতে শুদ্ধ চড়ে বসল আর বলে উঠল, শতরূপা হাউজিংয়ে চলুন। তনুজা রিক্সার হুড নামিয়ে দিল, গভীর এক শ্বাস নিল। বিয়ের প্রথম সিদ্দিক তাকে হুটহাট ঘুরতে নিয়ে যেত। খুব দূর অবশ্য না, এই রাত করে রাস্তায় হাঁটতে নিয়ে যেত। এমনই এক রাত ছিল। সিদ্দিক অফিস থেকে সন্ধ্যের আগেই বাড়ি ফিরল। বরাবরের মতোই ঘুমার্ত শরীরে তনুজাকে জড়িয়ে ধরল, কাঁধে থুতনি ঠেকিয়ে বলে উঠল, রেডি হয়ে নিন ম্যাম, একটু হাওয়া খেয়ে আসি। তনুজা নেতিবাচক জবাব দিল, সবে এলেন, খুব টায়ার্ড আপনি, রেস্ট নিন, পরে যাওয়া যাবে। সিদ্দিক বাচ্চাদের মতো জেদ করল, ওহ এক্ষুনি, ঝটপট শাড়ি চেঞ্জ করে ওই হলুদ কুর্তাটা পরুন। তনুজা হাসল, একদম সিদ্দিকের পছন্দ অনুসারে তৈরিও হয়ে নিল। তারপর তারা বেশ রাত অবধি ঘুরল। শহরের কোনো এক গলিতে ছিল তখন তারা। এত রাতে রাজধানীতে ফুলের দোকান খোলা পাওয়াটা খুব একটা আশ্চর্যের বিষয় না। আশ্চর্যের বিষয় হলো সিদ্দিককে সেই দোকানের সামনে গিয়ে দাঁড়াতে এবং ক্ষণকালের মধ্যে একটা হলুদ ডেইজি আনতে। তনুজা শুধালো, ফুল? সিদ্দিক তনুজার কানে ফুলটা গুজে দিয়ে বলল, আমার ফুলের জন্য একটা ফুল, এই ফুলের সৌন্দর্য আপনার ছোঁয়ায় দ্বিগুণ বেড়ে গেল। হাত বাড়িয়ে নিজের কানের ফুলটা ধরতে গেলে সিদ্দিক বলে উঠল, ফেলবেন না, আপনাকে মানাচ্ছে খুব। তনুজা কেবল হাসলো তখন। তার মতো সুখী মেয়ে কেউ না। এই যে এত ভালোবাসা কে পায়, আর পেয়েও বা কে হারায়? তনুজা ছাড়া কেউই নয়। সেই কথা মনে করে তনুজা চুপ হয়ে গেল। সুখ, সে তো সাময়িক রূপ কেবল, জীবন ভিন্ন। রিক্সা অ্যাপার্টমেন্টের সামনে থামতেই তনুজা ভাড়া মিটিয়ে ভেতরে চলে গেল। আস্তে ধীরে হেঁটে একদমই মিলিয়ে গেল। ঠিক একটু দূরে দাঁড়িয়ে আছে আরও একটি রিক্সা। রিক্সাওয়ালা তখন শুদ্ধকে বলে উঠলেন, মামা নামবেন না? শুদ্ধ সদ্বিদ শক্তি ফিরে পেল। তারপর খেয়াল করল তনুজার ফ্লোরের দিকে। লাইট জ্বলে উঠল, জানালা দিয়ে দেখা গেল তা। সেটা দেখে নিশ্চিত মনে রিক্সাওয়ালাকে বলল, না মামা,
কলেজ রোড চলেন। ফিরে দেখতে পেল শাওন ইতিমধ্যে বাসায় চলে এসেছে। তার মুখটা বরাবরের চেয়ে একটু বেশি ঝলমল করছে। শুদ্ধ জিজ্ঞেস করলো, কি হয়েছে? আরও কয়েকটা মেয়ে পটাইছিস নাকি? শাওন জবাবে কেবল মুচকি হাসল, কিছু বলল না। শুদ্ধ তা দেখে এগিয়ে গেল, শক্ত করে শাওনকে জড়িয়ে ধরল। বাহুবন্ধনী শক্ত করলো শাওনও। আনমনে দুজনেই দীর্ঘশ্বাস ফেলল। শাওন হাসি থামালো এবার। এক প্রকার ছিটকে এলো শুদ্ধর কাছ থেকে। নাক কুচকে বলল, গোসল করস না কয়দিন ধইরা? এতে শুদ্ধ নিজেও কপাল কুচকে ফেলল। অনিশ্চয়তার বসে পড়ে একবার নিজের পরনের কাপড় শুকে দেখল, না, বাজে স্মেল আসছে না। নিশ্চিত হয়ে শাওনকে বলল, কি হয়েছে গর্ধব? শাওন হাত নেড়ে বলল, উহ, ফাঁকে যা বেটা। শুদ্ধ বিরক্ত হলো। শাওন অলস ভঙ্গিতে হাত পা নেড়ে নিজের রুমে চলে গেল। শুদ্ধও গেল। পকেটের ফুলটা নিয়ে নিজের টেবিলে রাখলো। ডায়েরি বের করল, অফ হোয়াইট কাগজ। তার মাঝে লাল কলম দিয়ে লিখতে থাকলো, প্রিয় অনুশোচনা, আপনাকে ভালোবাসা থেকে নিজেকে আটকানোর অনেক চেষ্টা করে গিয়েছি আমি, কিন্তু পারিনি। এবার যেহেতু ভালোবেসেই ফেললাম, তাই আর নিজেকে সামলাবো না। কিছুটা বেসামাল হব। বেখেয়ালি তো আমি সেই শুরু থেকেই ছিলাম। এটি আপনার শুদ্ধ পুরুষ। লেখাটা শেষ করে কাগজের চোখ বুলালো বেশ কয়েকবার। পড়লো অনেকটা সময় নিয়ে। এরপর কাগজটা ডায়েরি থেকে ছিঁড়ে নিল। দুমড়ে মুচড়ে যাওয়া ফুলটি অতি যত্নে এই কাগজে রেখে কাগজটি ভালোভাবে ভাঁজ করলো। এরপর কারবাটে সে ড্রয়ারটিতে রেখে দিল। সাথে পকেট থেকে বের করে একটা টিস্যুও রাখলো। ফুচকা খাওয়ার সময় যখন ঝালে চোখ চলে এসে গিয়েছিল প্রায়, তনুজা কিছু না বলেই এটা এগিয়ে দিয়েছিল। মুচকি হেসে ড্রয়ারটি আটকে ফেলল, ঠিক সেভাবেই যেভাবে আটকেছে সে এই পাশুন্ডির মায়ায়। পরদিন শুদ্ধর সাথে তনুজার দেখা হলো দিশার বিয়েতে। বড্ড বাজে এক পরিস্থিতিতে, কোণে পালানো মুহূর্তে। সাথে আছে শুদ্ধ নিজে। শাওন এ ব্যাপারে ঘুণাক্ষরেও জানে না। সে বিয়েতে আসার পর থেকে খেয়ে যাচ্ছে আর বলছে, এক্সের বিয়েতে কবজি ডুবিয়ে খাওয়ার মজাই আলাদা। তুম কিয়া জানেগা শুদ্ধবাবু, জানোগে শুদ্ধবাবু। শুদ্ধ সেখান থেকে সরে দিশাকে কল দিয়েছিল। দিশার ফোনে শুদ্ধর নাম্বার সেভ করা ছিল। কল রিসিভ করে বলেছে, ভাইয়া তুমি এসেছো কি? তখন শুদ্ধ বলল, হ্যাঁ, তুমি কই? আমি আমার রুমেই আছি, আপাতত একা। ও কি করছে? শুদ্ধ শাওনের দিকে আট চোখে তাকিয়ে বলল, খাচ্ছে। ওদিকে দিশার রাগ হলো, দাঁতে দাঁত পিষে বলল, খাক, ও জন্মের খাও খাক। তুমি শুনো। বলো। একটা হেল্প করো তো। শুদ্ধ এটারই অপেক্ষায় ছিল। বাকিটা সে জানে। দিশা কি বলবে তাও জানে। জেনেই বলল, রুম কোন দিকে? কোন দিকে? দিশা জানালো, দেখো, ভেতর থেকে বুঝতে পারবে না। বাইরে থেকে দক্ষিণের ওই বারান্দা সহ রুমটা। বাহ, বারান্দা আছে। মেঘনা চাইতেও ঠান্ডা, জল ঠান্ডা সবই পড়ছে। হ্যাঁ, কিন্তু বারান্দা তো বাইরে থেকে লাগানো বলতে বিভিন্ন জিনিসপত্র রাখায় আটকে আছে। সেটা ব্যাপার না, আমি এসে সরাচ্ছি। ততক্ষণে শুদ্ধ হাঁটতে হাঁটতে দক্ষিণে চলে এলো। চোখ কুচকে বলল, এদিকটা এত ফাঁকা কেন? ভাইয়া বাড়ির পিছন দিক তো, এজন্য কেউ আসে না। তাছাড়া ওখানে দুটো কবর আছে, দাদার বাবা আর তার দাদার। এজন্য বাচ্চারা খেলার ছলেও আসে না। আচ্ছা, সমস্যা নেই, তুমি বিয়ের পোশাকের উপরে বরখা জড়িয়ে নাও, এক্সট্রা সিকিউরিটি। আচ্ছা ভাইয়া, জুয়েলারি সব খুলে রেখে এসো, শব্দ হলে সমস্যা হবে। কিন্তু বেশি কথা বলো না তো, বি ফাস্ট। আর দরজাটা আটকে নিও। ওয়েট, বিয়ের কনেকে তো একা রাখা হয় না। তুমি একা কি করো? আমি একা ছিলাম না, খালাতো বোন সাথে ছিল। বিয়েতে আমার ফ্রেন্ডের নাম করে ওর বয়ফ্রেন্ডও এসেছে। এখন সেখানে গেছে ও তার সাথে কথা বলতে, লুকিয়ে। আচ্ছা, আমি এসে গেছি, এগুলো সরাচ্ছি, তুমি রেডি হয়ে নাও। মিনিট 15-এর মধ্যেই শুদ্ধ দরজাটা খুলে দিল। দিশা ও দাদির সুন্নতি বরকা পরে তৈরি। শুদ্ধকে দেখে দিশা নিকাবের আড়ালে একগাল হেসে বলল, উফ, তুমি না থাকলে যে কি হতো শুদ্ধ ভাইয়া। শাওনের মতো তুমি আমাকে মানা করে দিলে। সিরিয়াসলি বলছি, সুইসাইড অ্যাটেম্প্ট করতাম।